না, আমি একজন অবহেলিত লাঞ্ছিত মেয়ে মানুষ, যার ঘর থেকেও ঘর নেই, পরিজন থেকেও পরিজন নেই, শুধু লাঞ্ছনা। মেয়েদের হাতে পড়লে কি আমি জন্মানোর পর বাবা নাকি অনেক উন্নতি হয়েছিল, তবে শিশুটা বেশি দিন কপালে সয়নি। মাত্র 7 বছর বয়সে হঠাৎ মার মৃত্যু ঘটলো, আর বাবার সেই দেখা সইতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিনের মধ্যে সব যেন কেমন উলট পালট হয়ে গেল। আত্মীয় স্বজন প্রতিবেশীরা উল্টো সুরে কথা বলতে শুরু করলো, অপায়া, আমি অপায়া। এক্ষেত্রে তার ব্যতিক্রম হলো না। মাত্র 7 বছর বয়স, একজন শিশু, তার সঙ্গে তার অসুস্থ বাবা, এভাবে তো বেঁচে থাকাই কঠিন। আজকে অসীম করি না, কথায় বলে রাখে হরি তো মারে কে। আত্মীয় স্বজন প্রতিবেশীরা নিশ্চয়ই সব পাশে এসে দাঁড়িয়েছিল না, তারা দূর থেকে শুকনো সহানুভূতি ছাড়া আর কিছুই দেখাতে পারেনি। সহানুভূতি? কিন্তু সহানুভূতিতে তো মানুষের পেট ভরে না, আর অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে। তাই তো। তবে জানেন, শুধু মাকে আঁকার এক শিশু যা হয় আর কি, যাকে সামনে পায় তাকে আঁকড়ে ধরার চেষ্টা করে। এমন সময় এক মিরাকেল ঘটে গেল। আমাকে পড়াতে আসতো পাড়ার এক দিদি। খুব অল্প কয়েকদিনের মধ্যে সে যেন আমাদের পরিবারের এক অংশ হয়ে উঠল। বাহ, এমন মানুষ সমাজে আছে তাহলে, যারা অন্যের দুরবস্থায় ঝাঁপিয়ে পড়ে। প্রথমটা আপনার মতো করে আমিও ঠিক তাই ভেবেছিলাম, তবে সময়ের সঙ্গে সঙ্গে সব যেন কেমন বদলে যেতে শুরু করলো। বাবাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো, ব্যবসার কাজে যোগ দিল। আমি তখন কিছুটা বড় হয়েছি, বুঝতে শিখেছি। ভাঙা গড়া নিয়ে তো মানুষের জীবন, একদিক থেকে যেমন ভাঙে, অপর দিক থেকে যেমন গড়ে ওঠে। আমি শুধু জীবনে ভাঙতেই দেখেছি, গড়া দেখা হয়ে ওঠেনি। কিন্তু তুমি এই যে বললে তোমার দিদিমণি নাকি তোমাদের ভেসে যাওয়ার সংসারটাকে বাঁচিয়েছিল, এটা করা ছাড়া আর কি? কিন্তু এইসবের মাঝখানে পড়ে আমার জীবনটা চুরমার হয়ে গেল। বর্তমানের বজ্রাঘাত আমার দিদি ভাইকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। মানতে পারিনি। আমি তার মধ্যে কোনো ক্ষতি দেখছি না। না, ক্ষতি বিয়ে করাতে নয়, ক্ষতি অন্য জায়গায়। এই সময়কালের মধ্যেই দিদি ভাই বাবাকে দিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছিল। আমি সেটা জানতেও পারিনি, বিয়ে করার পর তা প্রকাশ্যে আসে। ঠিকই, তোমার দিদিমণি তোমাদের সাহায্য করবার ছিল এরকম? বাবাকে বলাতে বাবা আমার পর রাগে ফেটে পড়ে। আমি বাবার চক্ষুশূল হয়ে উঠি। বাবা বলল, ওকে মা বলতে হবে। কিন্তু বিশ্বাস করুন, আমি সেটা পারিনি। নিজের মায়ের জায়গায় অন্য কাউকে বসানো যায়? আর তারপর থেকেই শুরু হয় আমার উপর অত্যাচার। কত রাত না খেয়ে চোখে জল ফেলে কাটিয়েছি, এখন তা শুকিয়ে গেছে। বাবা বলল, আমাকে আর পড়ানো সম্ভব হবে না। আমার পড়াশোনা সব বন্ধ হয়ে গেল। তুমি কতদূর পড়াশোনা করছো? উচ্চ মাধ্যমিক পড়ছিলাম। পড়াশোনা ছাড়ার পর বাড়ির কাজের লোকের স্থান পাই। অত্যাচারে জর্জরিত জীবন বেঁচে থাকাটাই যেন দুর্বিষহ হয়েছিল। নিজেকে কতবার শেষ করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আত্মহত্যা? কিন্তু আমার তো মনে হয় তুমি একটু সাহসী নয়, তোমাকে সব মনে হয় না? আসলে এই জ্বালাময় জীবন থেকে আমি মুক্তি পেতে চেয়েছিলাম। এমন সময় ওয়াসিম চাচা, আমার বাবার বন্ধু, উনি বললেন, কাজ করবি, আমি ব্যবস্থা করে দিতে পারি। ভালো মন্দ কিছু বিচার করার মতো মনের অবস্থা আমার ছিল না, তাই রাজি হয়ে গেলাম যে চাচার সঙ্গে যেতে। কোথায় চাকরি, কি চাকরি না জেনেই তুমি একজনের সঙ্গে চলে গেলে চাকরি করো? ওই যে বললাম, চাচা বাবার পুরনো বন্ধু, সেই বিশ্বাসে। কিন্তু কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারি চাচার আসল রূপ। উনি একজন নাটক বাজারকারী। জানেন, একটা অন্ধকার ঘরে আমাকে আটকে রাখে।
ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হই। বুঝতে পারি মেয়েরা ওদের কাছে এক ভোগের বস্তু, তাই প্রতি রাতে পালা করে লালসার শিকার বানানো হয় তাদের। ছি 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 ছি। নিজেকে পুরুষ বলতে ঘৃণা করছি। যেখানে মাটির তৈরি মূর্তি মাতাল করে পূজিত হয়, বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত করা হয়, ঠিক তার পরবর্তী রক্তের অংশ করা মাতাদের বস্ত্র অলঙ্কার তাদের ধর্ষিত হতে হয়। নারীদের পরে অমানিত করতে চায়, কবে বলতে হবে, কবে করবে? সেখানেই শেষ নয়, মন ঘুরে গেলে তাদের বেঁচে দেওয়া হয় অন্যের হাতে। আমি একজন ধর্ষিত নারী, তাই এই সভ্য সমাজে আমার ঠাঁই নেই। কিন্তু বলতে পারে ওরা যেন কোনো শাস্তি পাবে না যারা আমাদের লালসার শিকার বানায়, ধর্ষিত বানায়। চুপ করো, তুমি চুপ করো। লজ্জা গ্লানিতে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। এই আমরা কোন সমাজে বাস করছি, কোন সমাজে? তথাকথিত সমাজে আমার আর জায়গা হবে না আমি জানি। তবে তবে এসব জানার পর হয়তো হয়তো এখানেও আমার আর জায়গা হবে না। তাই তাই আপনি আমাকে ওদের হাতেই তুলে দিন। এই তুমি কি বলছো? এতে তো তোমার কোনো দোষ নেই। এই সমাজে জায়গা হবে না তাদের যারা তোমাদের মতো মেয়েদের অসহায়তা সুযোগ দিয়ে তাদের নরকের মুখে ঠেলে দেয়। এখন আমি কোথায় যাবো বলতে পারেন? আমাকে না তুমি একটু ভাবতে সময় দাও, বুঝলে? একটা কাজ করো, তুমি এখন ঘরের ভিতর যাও। ঘরের ভিতর যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরের ভিতর যাও। কে কে ওখানে? কে কে কে? ও তোরা আয় ভিতরে। স্যার এই নিন আপনার খাতা। হ্যাঁ দে। আসলে বলছি কি আজ আমি স্কুল যাবো না, বুঝলি? জানি স্যার, আমরা সবটা শুনেছি। স্যার